হাই স্টুডেন্টস, আমরা মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারটা পড়ছিলাম। আমি এই চ্যাপ্টারটা শুরু করার সময় আমি বলেছিলাম যে আমরা এখানে দুটো টপিক পড়বো, একটা হচ্ছে মানি আর হচ্ছে ব্যাংকিং। তো মানি টপিকটা আমাদের কমপ্লিট করা শেষ। তো এবার আমরা পড়বো হচ্ছে মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টার, মানে টপিক মানে ব্যাংকিং টপিকটা। তো এই আমি প্রথম দিকে বলেছিলাম যে এই ব্যাংকিং টপিকের মধ্যে 10টা সাব টপিক পড়বো। তার প্রথম টপিকটা হচ্ছে ব্যাংকিং হিস্টোরি, সেকেন্ড টপিকটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, থার্ড টপিক, ফোর্থ টপিক, ফিফথ টপিক, এগুলো আমরা পরবর্তীতে করবো। তো ফার্স্ট টপিক আমরা শেষ করে ফেলেছি, ব্যাংকিং হিস্ট্রি। আজকের টপিকটা থাকছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে আমরা বিশেষ কিছু বিরাট কিছু বলবো না, এখানে আমরা বেশ কিছু মুখস্থ করব, বেশ কিছু জিনিস যাতে এমসিকিউ আসলে তুমি ডিফেন্ড করতে পারো বিভিন্ন চাকরি পরীক্ষায়। তো এরকম 9-10টা আমরা ইনফরমেশন আজকে আমরা জানবো এই ভিডিও থেকে। প্রথম ইনফরমেশন হচ্ছে মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মানে এস্টাবলিশ করার জন্য বা স্থাপনা করার জন্য সর্বপ্রথম এই হিলটন ইয়াং কমিশন বসে, এবং সেটাই যে মানে এরাই হচ্ছে রিকমেন্ডেশন দেয় যে একটা ভারতে রিজার্ভ ব্যাংক বানানো হোক, এবং অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সূচনা করা হোক। 1934 সালে মানে একটা অ্যাক্টও পাস করা হয়। সেকেন্ড ইনফরমেশন। প্রথম ইনফরমেশন কি, হিলটন ইয়াং হচ্ছে কি ভারতে মানে কি যে এই কমিশনটা হচ্ছে ভারতে রিজার্ভ ব্যাংক বানানোর জন্য প্রস্তাব পেশ করে। সেকেন্ড ইনফরমেশন হলো যে 1934 সালের একটা অ্যাক্ট পাস করা হয়, সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934। ঠিক আছে, এই অ্যাক্টের ওপর ভিত্তি করে ভারতে মানে রিজার্ভ ব্যাংক প্রস্তুত করা হয়। সেটা কি প্রথম এপ্রিল 1935-এ কি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি করা হয়। ঠিক আছে, এবার আমরা আসি আমাদের থার্ড মানে কিছু ইনফরমেশন। 1949 সালে এটাকে ন্যাশনালাইজ করে নেওয়া হয়, অর্থাৎ স্বাধীনতারই জাস্ট 2 বছর পরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে ন্যাশনালাইজ করা হয়। এখানে বলে রাখা উচিত যে প্রথমত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটা প্রাইভেট কোম্পানি ছিল, যেখানে কিনা অনেক প্রাইভেট কোম্পানি মানে শেয়ার হিসেবে মানে পয়সা লাগাতো। তো কিন্তু পরবর্তীতে এই 1949 সালে আরবিআইকে ন্যাশনালাইজ করে নেওয়া হয়। আমি আরেকবার রিপিট করছি, কি বললাম? হিলটন ইয়াং কমিশন মানে প্রস্তাব দেয়, মানে রিকমেন্ডেশন দেয় যে একটা আরবিআই খুলুন। সেকেন্ড ইনফরমেশন, 1934 সালে আরবিআই অ্যাক্ট পাস করা হয়। 1935 সালের 1 এপ্রিল আরবিআই মানে কি প্রতিষ্ঠা করা হয় হলো। এবং হচ্ছে কি থার্ড ইনফরমেশন, 1949 সালে আরবিআইকে ন্যাশনালাইজ করে দেওয়া হয়। তারপর হচ্ছে যে আমাদের 4 নম্বর ইনফরমেশন, ভারতের মানে কি যে আরবিআই এর প্রথম গভর্নর হচ্ছেন স্যার অসবর্ন স্মিথ। স্যার অসবর্ন স্মিথ। 5 নম্বর ইনফরমেশন, স্বাধীন ভারতের প্রথম আরবিআই গভর্নরের নাম কি হবে? সেটা হচ্ছে সি.ডি. দেশমুখ। ক্লিয়ার? 5টা ইনফরমেশন দিলাম, আরেকবার রিভিশন করাচ্ছি। হিলটন ইয়াং কমিশন প্রথম হচ্ছে কি যে রিকমেন্ডেশন দেন আরবিআই মানে কি যে প্রতিষ্ঠার জন্য। সেকেন্ড ইনফরমেশন হচ্ছে কি 1934 সালের প্রথম হচ্ছে আরবিআই অ্যাক্ট পাস করা হয়, এবং 1935 সালের এই 1 এপ্রিল আরবিআই প্রতিষ্ঠা করা হয়। 3 নম্বর ইনফরমেশন, 1949 সালে আরবিআইকে ন্যাশনালাইজ করে নেওয়া হয়। তো 4 নম্বর ইনফরমেশন বা আরবিআই এর প্রথম গভর্নর হচ্ছে স্যার অসবর্ন স্মিথ। আর হচ্ছে 5 নম্বর ইনফরমেশন হচ্ছে কি সি.ডি. দেশমুখ হলেন স্বাধীন ভারতের প্রথম মানে স্বাধীন ভারতের বলবো না, মানে কি যে ইন্ডিয়ানদের মধ্যে প্রথম গভর্নর। স্বাধীন ভারত বলবো না, সরি, যে স্যার অসবর্ন স্মিথ হচ্ছে কি আরবিআই এর প্রথম গভর্নর, আর ভারতীয়দের মধ্যে আরবিআই এর প্রথম গভর্নর হচ্ছেন সি.ডি. দেশমুখ। ঠিক আছে, আচ্ছা 6 নম্বর ইনফরমেশন, আরবিআই এর হেডকোয়ার্টার প্রথম দিকে কলকাতা ছিল, কিন্তু 1937 সালেই মানে আরবিআই গঠন হওয়ার জাস্ট 2 বছর পরেই আরবিআই এর হেডকোয়ার্টার নিয়ে যাওয়া হয় মুম্বাইতে হলো। 7 নম্বর ইনফরমেশন, যে আরবিআই এর ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় 1 জুলাই থেকে, এবং তার পরের বছর 30 জুন পর্যন্ত। 1 জুলাইতে শুরু, তারপরের বছর 30 জুন পর্যন্ত আরবিআই এর মানে কি যে ফাইন্যান্সিয়াল ইয়ার চলে। এর পরবর্তী ইনফরমেশন হচ্ছে কি আরবিআই এর 4টা ফুলি ওন্ড সাবসিডিয়ারি আছে, নিজেরই সাবসিডিয়ারি আছে মানে আরবিআই এর। কি সেগুলো? 4টা। একটা হচ্ছে
ডিআইসিজিসি, ডিআইসিজিসি। 2 নাম্বার বিআরবিএনএমপিএল, বিআরবি, আরেকবার বলছি, বিআরবিএনএমপিএল, বিআরবিএনএমপিএল। প্রথমটা কি ডিআইসিজিসি, ডিআইসিজিসি, বিআরবিএনএমপিএল। 3 নম্বর সাবসিডিয়ারি আর রি বিআইটি, মানে আর ই, ঠিক আছে, রিজার্ভ থেকে আসছে রি, তারপর বিআইটি। তারপর 4 নম্বরটা হচ্ছে আইএফটিএএস, মানে ইফতাস, ডিআইসিজিসি, বিআরবিএনএমপিএল, রিবিট, আর হচ্ছে ইফতাস। আচ্ছা, এগুলো তোমরা হচ্ছে কি চাইলে ফুল ফর্মটা তোমরা হচ্ছে ইন্টারনেট থেকে দেখে নিতে পারো, মুখস্থ করে নিতে পারো। চলো আমরা আরেকবার রিভিশন করি, তারপর হচ্ছে কি আমরা আর 1-2 ইনফরমেশন যা আছে সেটা আমরা মানে পড়ার চেষ্টা করব, তাহলে আমাদের এই ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে কি আরবিআই এর মানে কি আরবিআই সম্বন্ধীয় প্রথম হচ্ছে কি রিকমেন্ডেশন দেয় হিলটন ইয়াং। সেকেন্ড ইনফরমেশন 1934 সালের 1 এপ্রিল 1934 সালে প্রথম আরবিআই অ্যাক্ট পাস করা হয়, আর এর ফলে 1935 সালের প্রথম এপ্রিলেই হচ্ছে কি যে আরবিআই এস্টাবলিশ করে নেওয়া হয়। 3 নম্বর ইনফরমেশন 1949 সালে হচ্ছে প্রথম আরবিআই ন্যাশনালাইজ করা নেওয়া হয়। 4 নম্বর ইনফরমেশন হচ্ছে কি ভারতের প্রথম মানে আরবিআই এর প্রথম হচ্ছে কি যে গভর্নর হচ্ছে স্যার অসবর্ন স্মিথ। 5 নম্বর ইনফরমেশন হচ্ছে কি যে ভারতীয়দের মধ্যে সর্বপ্রথম গভর্নর হলেন ডিসি দেশমুখ। 6 নম্বর ইনফরমেশন হচ্ছে কি মানে কি যে প্রথম দিকে আরবিআই এর হেডকোয়ার্টার ছিল কলকাতা, কিন্তু তার 2 বছর পরে অর্থাৎ 1937 সালে আরবিআই এর হেডকোয়ার্টার নিয়ে যাওয়া হয় মুম্বাইতে। তার পরবর্তীতে হচ্ছে কি আচ্ছা একটা ইনফরমেশন মিস হয়ে গেছে, সেটা হচ্ছে আরবিআই এর হচ্ছে এমব্লেম, আরবিআই এর এমব্লেম হচ্ছে টাইগার এবং পাম ট্রি, পাম অয়েল যে হয় সেই হচ্ছে পাম ট্রি। কি বললাম, একটা হচ্ছে টাইগার বাঘ, আর হচ্ছে পাম গাছ, ঠিক আছে। এরপরে ইনফরমেশন হচ্ছে আরবিআই এর ফাইন্যান্সিয়াল ইয়ার চলে মানে 1 জুলাই থেকে পরের বছর 30 জুলাই পর্যন্ত। আর আরবিআই এর 4টা হচ্ছে কি সাবসিডিয়ারি আছে, কি সেটা কি ডিআইসিজিসি, বিআরবি এনএমপিএল, তারপর হচ্ছে রি বিআইটি, আর হচ্ছে ইফতাস, ঠিক আছে। তারপরে লাস্ট ইনফরমেশন হচ্ছে কি ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে মানে ভারতের মানে আরবিআই এর ডিরেক্টর 2 রকমের হয়, একটা অফিসিয়াল ডিরেক্টর আর একটা হচ্ছে নন অফিসিয়াল ডিরেক্টর। কি বললাম আমি, আরবিআই এর 2 রকমের হচ্ছে কি যে ডিরেক্টর হয়, একটা অফিসিয়াল ডিরেক্টর আর একটা হচ্ছে নন অফিসিয়াল ডিরেক্টর। এই দুটোর মধ্যে আমাদেরকে অফিসিয়াল ডিরেক্টরটাকে একটু মুখস্থ করতে হবে। সেটা কি কারা অফিসিয়াল ডিরেক্টর, একটা হচ্ছে গভর্নর, আর হচ্ছে কি ডেপুটি গভর্নর, 4 জন ডেপুটি গভর্নর আর একজন গভর্নর, ইনারা হচ্ছে অফিসিয়াল ডিরেক্টর। বোঝা গেল? তো আজকে আরবিআই সংক্রান্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন আজকের ভিডিওতে এখানেই থাকলো। নেক্সট ক্লাসগুলোতে আমরা আরেকটু ডিটেলে আরেকটু বেশি ইনফরমেশন কালেক্ট করে পড়ার চেষ্টা করব। ঠিক আছে, অল দ্য বেস্ট।